43 ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য আজ হাইকোর্টে প্রতিবেদন জমা দিচ্ছে দুদক। খাদ্যে নিয়োগ পরীক্ষায় ফেসবুকে পাওয়া প্রশ্নের উত্তর পুরোটাই মেলার দাবি মানতে নারাজ মহাপরিচালক। নিত্যপণ্যের সাথে অস্বস্তি বাড়াচ্ছে গরম মশলাও। এলাচ, জিরা সহ বেড়েছে মশলার দাম, শীত মৌসুমের অজুহাত। অতিরিক্ত আবাদ ও সার প্রয়োগে কমছে মাটির উর্বরতা, উপকূলে 10.5 লাখ হেক্টর জমিতে লবণাক্ততা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য টাইগারদের। বৈরী আবহাওয়ায় খেলা নিয়ে শঙ্কা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। 29 ব্যক্তি ও 14 প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। আজ হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে গত বছর 22 নভেম্বর স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চায় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের জবাব তৈরি করতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে 2 বার বৈঠক করে সংশ্লিষ্ট সংস্থা। আদালতে দেয়া দুদকের প্রতিবেদনে বলা হয়, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত মানি লন্ডারিংয়ের মোট 47টি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মানি লন্ডারিংয়ের 88টি মামলা বর্তমানে কমিশনের তদন্তাধীন। এসব মামলায় অন্তত 100 জনের বিরুদ্ধে প্রায় 2,500 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। মাঠ পর্যায়ে দুর্নীতি রোধে খাত অনুযায়ী দুদকের গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। এর ফলে জনগণের প্রত্যাশা পূরণ এবং দুদকের দায়বদ্ধতাও বাস্তব রূপ নেবে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক গবেষণা সংস্থা টিআইবি মনে করে, গণশুনানি দুর্নীতির উৎস রোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার। আমাদের যে সততা সংঘের কথা বলা হলো, গত মাসে সিলেটে হয়ে গেল দুর্নীতি বিরোধী গণশুনানি। এতে উপস্থিত ছিলেন সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা। অর্ধশত অভিযোগ এসেছিল শুনানিতে, যার মধ্যে পাসপোর্ট ও বিআরটি অফিসের বিরুদ্ধে ছিল বেশি অভিযোগ। 2018 সালের মে মাসে আবেদন করছিলেন, আজ প্রায় 3 বছর হতে চলল, কিন্তু কোনো প্রতিকার পাই নাই। যারা গিলটি ওদের মধ্যে একটা ভয় কাজ করছে। গণশুনানির পর অনেক অভিযোগের দ্রুত সুরাহা হয়। গণশুনানির জন্য 53টি অভিযোগ দুদক চূড়ান্ত করেছে। তার মধ্যে 23টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করা সম্ভব হয়েছে। শুনানিতে মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবগত হতে পারে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণও পাওয়া যায়। তাই শক্তিশালী তথ্য প্রমাণের ভিত্তিতে আইনি লড়াইয়ে জয় হয় দুদকের। বিভিন্ন সোর্সের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির উৎস খোঁজ করে বের করে। এর মধ্যে আমি মনে করি সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো গণশুনানি। টিআইবি বলছে, খাত বা বিভাগ অনুযায়ী গণশুনানি চালু করা গেলে দুর্নীতিবাজরা হিমশিম খেয়ে যাবে। কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই অনুষ্ঠানটি কয়েক ঘন্টার একটি অনুষ্ঠান। এর মধ্যে একটা দীর্ঘ সময় কিন্তু আনুষ্ঠানিকতার পিছনে ব্যয় হয়, যার ফলে যারা অভিযোগ করতে আসেন তাদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়। সত্যিকার অর্থে শুনানি বলতে যা বোঝায় সেটি হয় না। দুদক সূত্রে জানা যায়, জেলাওয়ারি গণশুনানি চলমান থাকবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষার আগে ফেসবুকে পাওয়া যায় 100টি প্রশ্নের উত্তর পুরোটাই মিলেছে বলে দাবি পরীক্ষার্থীদের। তবুও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সহকারী উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশও। শুক্রবার অনুষ্ঠিত হয় খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা। সকাল 10টায় ছিল পরীক্ষা। তার 1 ঘন্টা আগে ফেসবুকে 100টি প্রশ্নের উত্তর পাওয়া যায়। পরীক্ষার্থীদের অভিযোগ, টাকার বিনিময়ে উত্তরগুলো বিক্রি করেছে একটি চক্র। 9:20 9টার দিকে প্রশ্নগুলো আউট করে প্রশ্নের উত্তরগুলো আমাদের যে কোশ্চেনের সাথে হুবহু সেম। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে প্রশ্ন আউট হয়ে গেছে। এই পরীক্ষাগুলো বাতিল করুক। আমরা কোনোভাবে বোর্ডের আন্ডারে আর পরীক্ষা দিতে চাই না। এমন একটা কমিশন গঠন করা উচিত
যেমন পিএসসিতে যে পরীক্ষাগুলো হয় বিসিএস এর পরীক্ষা, সেখানে কিন্তু প্রশ্ন ফাঁস হয় না। আমি মনে করি বাংলাদেশের সমস্ত পরীক্ষা পিএসসির আন্ডারে নিয়ে নেওয়া উচিত। তবে প্রশ্ন বা উত্তরপত্র ফাঁসের বিষয়টি ভুয়া দাবি করেছে খাদ্য অধিদপ্তর। মহাপরিচালক বলেছেন, আগে নয় পরীক্ষার পর কেউ উত্তরপত্র ছেড়েছে ফেসবুকে। সম্পূর্ণ ভুয়া। এলা বুয়েটে পরীক্ষা নিয়েছে, উত্তরপত্র আমরা মিলাই দেখছি। এখন পরীক্ষার পরে তো উত্তরপত্র থাকবে, এটা পরীক্ষার আগে এটাকে প্রমাণ করতে পারেন। আমাদের কাছে তো অফিসিয়ালি কেউ বলেও না, এরকম তো কত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই পারে। প্রশ্ন ফাঁসের ঘটনাটি নজরে এসেছে গোয়েন্দা পুলিশেরও। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। যে পরীক্ষাটি হয়েছে সে পরীক্ষার প্রশ্নপত্র এটা আউট হয়েছে কিনা বা এটা আমরা এখনও কোনো কমপ্লেন পাইনি, এবং আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। তো ঘটলে যারা তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। সম্প্রতি আহসানুল্লাহ ইউনিভার্সিটির অধীনে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। সম্পৃক্ততা পাওয়া যায় বুয়েটের এক শিক্ষকের। এবার বুয়েটের অধীনে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও অভিযোগ উঠেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপার শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট 3 জন গ্রেফতার হলো। বাইরের কিছু লোক ওই ঘটনায় উস্কানি দিয়েছে বলে ধারণা পুলিশের। রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে শনিবার বিকেলে রাজধানীর রামপুরার স্বপন রেজা নামের ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পেশায় সবজি বিক্রেতা হলেও সে ছাত্রদের আন্দোলনের মাঝে মিশে গিয়েছিল। রোববার আদালতে হাজির করে শামীম রেজার 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে এই ঘটনায় আরও 2 জন গ্রেফতার হয়। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিস্ফোরক দ্রব্য বহন এবং লোকজন জড়ো করে বাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় এদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এরই মধ্যে শিক্ষার্থীকে চাপা দেয়া ঘাতক বাসটির ড্রাইভার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় 9 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এই শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া। এছাড়াও মৃত্যুর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তাদের প্রতিবেদন দিতে হবে 10 দিনের মধ্যে। শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীরা দিয়েছেন ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি। এ অবস্থায় 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কুয়েট প্রশাসন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টি প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে আন্দোলনরত শিক্ষকরা। বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং আমরা চাই যে অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের অন্যান্য যে দাবিগুলো সেই দাবিগুলো ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা কোনো একটা ফিডব্যাক পাবো এবং অতি দ্রুত সময়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষা এবং গবেষণার যে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। এদিকে শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তাদের 10 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা তো আমরা সবকিছুই করি, ঠিক আছে, দেখা যাক, এখন আসলে এক্স্যাক্টলি বলা যায় না। আমরা আমাদের যেটা হার্ড এন্ড সোল আমরা ট্রাই করব। 30 নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে নিজ বাসায় মৃত্যু হয় সেলিম হোসেনের। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তার সঙ্গে অসৎ আচরণের অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিরাপদ সড়কের দাবিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি তদন্ত করেও পুলিশ তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি। শনিবার দুপুরে রাজধানীর রামপুরায় জড়ো হয়ে শিক্ষার্থীরা আজ সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দেয়। রোববার দুপুর 12টায় শাহবাগ থেকে বের হবে প্রতীকী লাশের মিছিল। সড়কে নিরাপত্তা নিশ্চিতে 11 দফা দাবির চলমান আন্দোলনে দুপুর 12টা থেকে রামপুরার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
দাবি জানায় সারা দেশে সকল গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করার। এ সময় সকল অনিয়মের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। একই সময় 9 দফা দাবি নিয়ে রামপুরায় জড়ো হয় শিক্ষার্থীদের আরেকটি দল। তারা জানায় 10 ডিসেম্বর একই সঙ্গে সারা দেশে দুর্বার আন্দোলনের ঘোষণা দেয়া হবে। এ সময় নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানায় শিক্ষার্থীরা। আমাদের মাননীয় সেতু মন্ত্রী তার বক্তব্যে আবারও বলেছে যে একটা দুর্ঘটনা হওয়ার 12 মিনিটের মধ্যে কি করে শিক্ষার্থীরা সেইখানে গিয়ে লাইভ করে। আমি এই বক্তব্যের আবারও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই লুটপাটের যে অবস্থা কায়েম হয়েছে এই দেশে, সড়কের সাথে যে লুটপাট, যে দুর্নীতি জড়িত, সেই লুটপাট এবং দুর্নীতিকে আজকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, সারা দেশের সকল গণপরিবহনে সার্বক্ষণিক ছাত্রদের হাফ ভাড়া সুবিধা দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত 20 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। একজন শিক্ষার্থী তার ছাত্র জীবনের সার্বক্ষণিক যে কোনো দিন যে কোনো সময় আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে দেশের সকল শ্রেণীর গণপরিবহনে হাফ পাস সুবিধায় অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী দুর্ঘটনায় নিহতদের 20 লাখ টাকা ও আহতদের 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান কার্যকর করার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। সুলতানা জাহান নিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেয়া হচ্ছে বলে মনে করেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর উদ্যোগে সড়কে নিরাপত্তা ও গণসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, উস্কানি দেওয়ার প্রমাণও আছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার নতুন ভাড়া নির্ধারণ করার প্রায় 1 মাস পরেও শৃঙ্খলা ফেরেনি গণপরিবহনে। বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ করছেন যাত্রীরা। সড়ক নিরাপত্তা নিয়ে রাজধানীতে শনিবার রোড শো আয়োজন করে বিআরটিএ। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট। বাড়তি ভাড়া আদায় রোধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। করা হচ্ছে জরিমানা। তবে এতে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হচ্ছে না বলছেন যাত্রীরা। সেই সাথে অনেক গণপরিবহনের চালক কাগজপত্র ছাড়াই চালাচ্ছেন যানবাহন। এসব বিষয়ে প্রশ্ন করা হয় বিআরটিএর সচিবকে। কাগজপত্র তারা আপডেট করছে এবং কোভিড পরিস্থিতির কারণে এবং যে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম এই কারণে কিন্তু অনেক কাগজ আমি মনে করি যে গাড়ি মালিকদের আন্তরিকতা থাকা সত্ত্বেও কিন্তু তারা করতে পারে না। কাজে সেটা যে অনিয়ম হচ্ছে, এটা মেনে চলছে না বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়েছে, বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা করা স্কোপ নেই। দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর জেরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন স্বার্থন্বেষী রাজনৈতিক দলগুলো উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের কাছে এ বিষয়ে প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। সড়ক আন্দোলনে যে কারণগুলোতে হচ্ছে এই কারণগুলো অযৌক্তিক না, সেটা আমি স্বীকার করি। কিন্তু এটার সঙ্গে এখন যতই সময় যাচ্ছে আন্দোলনটা ছাত্রছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, লেখাপড়া মনোনিবেশ করছে, ঠিক তখনই রাজনৈতিক উস্কানি দিয়ে তাদের মাঠে নামা, এবং সেটা প্রমাণ আমাদের কাছে আছে। সড়কে দুর্ঘটনার জন্য বেপরোয়া ড্রাইভিং ও পথচারীদের অসচেতনতাকে দায়ী করেন ওবায়দুল কাদের। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বানও জানান সেতুমন্ত্রী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমনিতেই বাজারে চড়া নিত্যপণ্যের দাম এখন অস্বস্তি বাড়াচ্ছে গরম মশলার দামও। কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে জিরা, এলাচের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং শীত মৌসুমের উৎসব অনুষ্ঠানকে ঘিরে দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। খাবারের স্বাদ বৃদ্ধিতে অন্যতম উপকরণ এলাচ। আমদানিকারকদের হিসাবে বছরে দেশে এলাচের চাহিদা 5000 টন, যার 90 ভাগের বেশি আমদানি করতে হয় গুয়েতেমালা থেকে, বাকিটা আসে ভারত থেকে। গত 2 সপ্তাহে খুচরা বাজারে পণ্যটির দাম বেড়েছে কেজিতে প্রায় 100 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে 1600 থেকে 2500 টাকা পর্যন্ত। লবঙ্গের কেজি 800 থেকে 1000 টাকা। মানভেদে জিরা বিক্রি হচ্ছে 400 থেকে 480 টাকা কেজিতে। দারুচিনির কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজিতে। ধনী গরিব সবাই যেন ভালো থাকতে পারে সমাজে, সে ব্যবস্থা সবাইকে সরকারকে সে ব্যবস্থায় করাতে হবে যে কিভাবে এটা ভালো রাখা যায়। এখন হচ্ছে যে সবকিছু অ্যাভেলেবল হয়ে গেছে, রেস্টুরেন্ট খোলা হয়েছে,
বিভিন্ন পর্যটন কেন্দ্র খোলা, হোটেলগুলো চালু হওয়ার পরে মশলার একটু চাহিদা বেশি। আমদানিকারকদের দাবি, মহামারীতে গরম মশলার চাহিদা কমে গিয়েছিল। করোনা স্বাভাবিক হওয়ায় চালু হয়েছে হোটেল রেস্তোরাঁ। পাশাপাশি শীতে নানা অনুষ্ঠানের কারণে চাহিদা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বিশ্ববাজারে দামও। আগের চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে জাহাজ ভাড়া বাবদ, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। বড় সমস্যা হচ্ছে কন্টেনার আপনার অ্যাভেলেবেল না বর্তমানে। কন্টেনার চার্জ অনেক বেড়ে গেছে, নতুন করে আবার ডিজেলের আইসা যোগ হয়েছে এর সাথে। আর অ্যাভেলেবেলই তো না, মাল যে আপনার ওখান থেকে স্বাভাবিকভাবে আসবে সেটা স্বাভাবিকভাবে আসতে পারতেছে না। এলাচ, জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ মিলিয়ে দেশে বছরে গরম মশলার চাহিদা 1,25,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রক্তাক্ততায় আক্রান্ত উপকূলীয় এলাকা 10.5 লাখ হেক্টর জমি। ইটভাটার কারণেও হচ্ছে ক্ষতি। এই সংকট কাটাতে জৈব সারের ব্যবহার বাড়ানোর পাশাপাশি রাসায়নিক সারের সুষম বণ্টন নিশ্চিত করতে বলছেন গবেষকেরা। বিশ্বের জীববৈচিত্র্যের 4 ভাগের 1 ভাগই ভূমি নির্ভর। তাই মাটির উর্বরতা ঠিক রাখতে আগে 4 ধরনের সার দেওয়া হলেও এখন ব্যবহৃত হচ্ছে 7 ধরনের। এর মধ্যে আছে সীসার মতো পদার্থ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি। তাই বিপুল জনগোষ্ঠীর খাদ্যের যোগান নিশ্চিতে ঠিক রাখতে হবে উর্বরতা। সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি দিতে হবে সুষম সার। এক্ষেত্রে রাসায়নিকের বদলে জৈব সার ব্যবহারের পরামর্শ গবেষকদের। উর্বরতা ধরে রাখার জন্য আমি মনে করি সুষম সার প্রয়োগ করতে হবে, অজৈব সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করতে হবে। এবং দেখা যাচ্ছে যে ফার্মাররা অনেক সময় শুধু বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করে, বিভিন্ন সার ব্যবহার করতে হবে। আসলে শস্য উৎপাদনের জন্য তো বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রয়োজন। কৃষক ভাইয়েরা আন্দাজে সার ব্যবহার করছে, এর ফলে কি হচ্ছে, মাটির তারা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। পরিমিত সার ব্যবহার করে তাইলে তারা কাঙ্ক্ষিত ফলন পাবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং মাটির স্বাস্থ্য ঠিক থাকবে। মাটির উর্বরতা বাড়াতে 10টি ভ্রাম্যমাণ গবেষণাগার নিয়ে কৃষকের কাছে যাচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। দেয়া হচ্ছে এলাকা ভিত্তিক পরামর্শ। এছাড়া 24টি স্থায়ী গবেষণাগারে মাটি ও সারের নমুনা পরীক্ষা করাতে পারছেন কৃষক। কৃষক পর্যায়ে আমরা সার সুপারিশ কার্ড প্রদান করছি। কৃষকের জমি মাটি পরীক্ষা করে যে আপনার জমির মাটির উর্বরতা এই, আপনি যে ফসল করতে চান তার জন্য এই সার দিতে হবে। এতে হচ্ছে মাটির উর্বরতা রক্ষা পাবে এবং কৃষক তার অধিক ফলন সেখান থেকে পাবে। মাটির স্বাস্থ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে মানব স্বাস্থ্যের। সে কারণে নিরাপদ খাদ্য উৎপাদনে প্রয়োজন টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা। আল আমির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে ফতুল্লার কায়েমপুরে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ 4 জন দগ্ধ হয়েছে। শনিবার রাত 11টার দিকে কায়েমপুর বিলাসনগর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলো গনি মিয়া, সাইদ, মিলন ও চায়না বেগম। এরা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক। তারা 6 তলা ভবনে 5 তলার ভাড়া থাকতেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বের হয়ে রুম ভর্তি হয়েছিল। এ সময় তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় ঘটে বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডারের পাইপটা নিক আছে, এর কারণে গ্যাসটা বাড়াইতে পারে না, প্রতি রুমে ছেড়ে গেছিল। ছড়াতে চাইনা গেছে পাক করবার, চাইনা পাক করা যাওয়ার পরে ওই গ্যাসটা ম্যাচ ঘষা দেওয়ার সঙ্গে আগুন ধরে পড়ছে। আগুন লাগছে, এবার আসি দেখি সবাই মিলে বাসা থেকে বাইরে হয়েছে, বাইরে দিয়ে কেউ পুরা গেছে, গাল পুরা গেছে। শিল্প বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে যানজটের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। যত সময় যাচ্ছে ততই এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে মাত্র 80 জন ট্রাফিক পুলিশকে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে যানজট দূর করতে হবে বলছে পুলিশ। নারায়ণগঞ্জে 70 লাখ মানুষের বসবাস। এর মধ্যে শুধু শহরেই বাস করেন 22 লাখ মানুষ। পাশাপাশি আছে 4,500 শিল্প প্রতিষ্ঠানও। অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে শহরের যানজট বেড়েই চলেছে। ভুক্তভোগীরা বলছেন, শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের 2 পাশের মার্কেটে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। সব গাড়ি রাখা হয় প্রধান সড়কে। সেই সাথে শহরের মাঝেই প্রধান বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশন হয় দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ।
প্রতিনিয়ত আসলে যানজট এমন একটা অবস্থা তৈরি করেছে যে আমরা অনেক সময় সঠিক সময় গিয়ে অফিস আদালতে পৌঁছাতে পারছি না। শহর থেকে অনেক হসপিটাল আছে, হসপিটাল থেকে একটা পেশেন্ট বেরোইতে ঢাকা যেতে শহরের মধ্যেই 1 ঘন্টা লেগে যায়। যানজট মুক্ত করতে হইলে বাস টার্মিনালটা যেটা ছিল, বাস টার্মিনালটা শহরের বাইরে নিতে হবে। জেলা পুলিশ সুপার বলছে, নগরীর এই যানজট নিরসনে কাজ করছে মাত্র 80 জন ট্রাফিক পুলিশ, যা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। এই অবস্থায় সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে যানজট নিরসনের উদ্যোগ না নিলে সমাধান সম্ভব নয় বলছেন তিনি। সকলে মিলে যদি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যায় এবং সেই উদ্যোগকে যদি বাস্তবায়ন করা যায়, সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ, আমি মনে করি নারায়ণগঞ্জবাসী এই রাস্তায় স্বাচ্ছন্দ্য আসা যাওয়া করতে পারবে এবং এই যানজটকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নগরবাসী বলছে, গেল কয়েক বছরে এই শহরের জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ, বেড়েছে যান চলাচলও, তবে সড়কগুলোর প্রশস্ততা বাড়ানো হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুর বিভাগে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। বিভাগীয় পুলিশের তথ্য মতে গত 2 বছরে 525টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 243 জনের। পুলিশ বলছে, অদক্ষ চালক, ফিটনেসহীন গাড়ি আর সাধারণ মানুষের অসচেতনতায় সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নানা নির্দেশনার পরও কমছে না দুর্ঘটনা, কোনো কিছুতেই ফিরছে না শৃঙ্খলা। ফলে প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। পুলিশের তথ্য মতে শুধু রংপুর বিভাগে গত 2 বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় 550, যাতে প্রাণ হারিয়েছেন 243 জন আর পঙ্গুত্ব বরণ করেছেন 5 শতাধিক মানুষ। সড়ক দুর্ঘটনার মাঝে একটি বড় অংশ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। এই শীতকাল শুরু হয়েছে, আপনারা জানেন যে উত্তরবঙ্গে ব্যাপক শীত পড়ে এবং কুয়াশা পড়ে। আমাদের সাবধানতা, সচেতনভাবে গাড়ি চালানোর কোনো বিকল্প নাই। অবশ্যই কুয়াশার মাঝে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। বিআরটিএ বলছে, চালকের বেপরোয়া গতি আর অদক্ষতা, সড়কে আইন না মানার প্রবণতা, অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও জনসাধারণের অসচেতনতার কারণেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। বিশেষ করে বিভিন্ন জায়গায় ফিটনেসের জন্য গাড়িগুলা নিশ্চিত করার জন্য মোটরযান পরিদর্শক সহ গাড়ির স্পেসিফিক ছবি সহ আমরা এটা করতেছি এবং হেডকোয়ার্টার্সে পাঠাচ্ছি যে ফিটনেস জন্য কোনো অবস্থাতেই মানে লক্কর গাড়ির ফিটনেস দেওয়া না হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্য। পুলিশ বলছে, গত 2 বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 70,000 মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আদালতের নির্দেশ উপেক্ষা করে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মহাসড়কে 30 ফুটের মধ্যে নির্মাণ করা হচ্ছে স্থায়ী ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক বিভাগ বলছে, হাইকোর্টের এই নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে নেওয়া হয়েছে উদ্যোগ, তারপরও বন্ধ হচ্ছে না নির্মাণ কাজ। মহাসড়কে চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সড়ক ও জনপথ বিভাগের জমিতে ব্যবসা বাণিজ্য কার্যক্রম না চালানোর নির্দেশনা রয়েছে আদালতের। উচ্ছেদ করতে হবে অবৈধ দখলদারদের, আর বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা নির্মাণ করতে হবে নির্দিষ্ট দূরত্বে। কর্মকর্তারা বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা মেনে জনসচেতনতার কাজ শুরু হয়েছে অনেক আগেই। সীমানা থেকে 10 মিটার দূরে স্থাপনা নির্মাণ করতে হবে, সেই নির্দেশনার আলোকে আমরা জনগণকে বহুলভাবে জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছি এবং বিভিন্ন জায়গায় মাথার উপরে সাইনবোর্ড ঝোলাই আমরা তাদেরকে জানানোর ব্যবস্থা নিচ্ছি এবং এছাড়াও আমরা বিভিন্ন সময় লিফলেটও বিতরণ করে থাকি। সাধারণ মানুষের দাবি, মহাসড়কের 30 ফুটের মধ্যে বাড়িঘর নির্মাণ করা যাবে না। উচ্চ আদালতের এই নির্দেশনার বিষয়ে কেউ তাদের সচেতন করেননি। প্রায় 10-12 ফিট জায়গা রেখেই আমরা জায়গাটা স্থায়ী স্থাপনা তৈরি করেছি। কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অ্যাটলিস্ট 10 মিটার দূরত্বে বাড়ি করতে হবে, এই বিষয়টা আমরা জানতাম না। আমরা যদি জানতাম তাহলে আমরা সেইভাবে বাড়ি করতাম। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও হাটবাজার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থায়ী অস্থায়ী স্থাপনার কারণে প্রায় সব মহাসড়কেই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেকেই।
সড়ক বিভাগের প্রাথমিক হিসাবে বলা হয়েছে ঢাকা দিনাজপুর সহ গুরুত্বপূর্ণ অন্যান্য মহাসড়কের পাশে প্রতি কিলোমিটারে গড়ে উঠেছে অন্তত 100 অবৈধ স্থাপনা। এসব স্থাপনা যানবাহন চলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছে। এই অবস্থায় আইনজীবীরা বলছেন হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে যারা এসব ভবন নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের আইনি ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে। এমনকি উচ্চ আদালত নির্দেশ দিলে এসব ভবনও উচ্ছেদ করা যেতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। গাজীপুরের মুক্তার থেকে ঘর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 মেয়েকে হত্যার পর তাদের মা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে মুক্তার থেকে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বিল্লাল হোসেন। শনিবার সন্ধ্যার পর দোকানে খাবার আনতে যান তিনি। ফিরে এসে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে 2 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত 2 শিশু হল 4 বছরের তাসনিহা জাহান তারিহা ও 7 মাস বয়সী তাসমিম জাহান বুশরা। তাদের মা লিজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। লিজা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন তার স্বামী বিল্লাল। দ্রুতগতিতে এগিয়ে চলছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ। যমুনা নদীর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল অংশে বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে এরই মধ্যে শেষ হয়েছে 34% কাজ। সেতুটি চালু হলে উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এটি এখন দৃশ্যমান। বঙ্গবন্ধু যমুনা সেতুর 300 মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সেতুর 2 প্রান্তেই দিনরাত চলছে নির্মাণ কাজ। 4.8 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ সেতুর মোট 50টি পিলারের 42 থেকে 49 নম্বর পিলারের পাইলিং শেষ হয়েছে। এটার এখন বর্তমান বাস্তব অগ্রগতি 34%। আর এটা মোট 50টা পিয়ারের মধ্যে 10টা পিয়ারের নিচের পাইলিংয়ের কাজ আমরা ইতিমধ্যে শেষ করেছি। রেল সেতুটি নির্মাণ হলে একদিকে উত্তরবঙ্গের যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে, অন্যদিকে খুলবে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। আমি মনে করি এই রেল সেতুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জের উত্তর অঞ্চলের মানুষ, সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী মানুষ, তাদের একটা যুগান্তকার একটা পরিবর্তন হবে। রেল বিভাগের তথ্য মতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। নির্ধারিত সময়ের মধ্যেই এই মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী। আমরা আশা করছি বর্তমানে যে অগ্রগতি, এটি আমাদের যে সময়, এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপানের অর্থায়ন ও তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছে। ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার জেরে ঠান্ডা পড়তে শুরু করেছে চুয়াডাঙ্গায়। এদিকে হাসপাতালেও বাড়তে শুরু করেছে শীতজনিত রোগী। এ বিষয়ে আরও জানাতে বা চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, ডিসেম্বরের শুরুতে চুয়াডাঙ্গায় শীত কেমন পড়েছে, তাপমাত্রা কতটুকু কমেছে, আজকে তাপমাত্রা কেমন এবং হাসপাতালে শিশু এবং যারা শীতজনিত রোগে আক্রান্ত তাদের সংখ্যা কেমন? আপনাকে জানিয়ে রাখি, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 18 ডিগ্রি। তো এবছর তাপমাত্রাটা আসলে একেবারেই সেইভাবে নিচে নেমে আসেনি। এবছর 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেছে, 15-16 থেকেছে। তো এই তাপমাত্রা নেমে আসার কারণে তীব্র শীত অনুভূত না হলেও শীত অনুভূত হচ্ছে এবং শীতজনিত রোগীরা হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গায় প্রতিদিন হাসপাতালের রোগীর চাপ বাড়ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থা হয়েছে যে প্রতিদিন প্রায় 600 থেকে 700 রোগী আসছেন আউটডোর চিকিৎসা নিতে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, যেখানে বেড থাকছে 19টি, সেখানে শিশু ওয়ার্ডে রোগী থাকছে প্রায় 50-এর বেশি, কখনো কখনো 60-70 জন রোগী হয়ে যাচ্ছে। তো এই অবস্থা চুয়াডাঙ্গায়। এবং এই শীত আসার ফলে চুয়াডাঙ্গাতে যে বিষয়টা হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে চুয়াডাঙ্গায় শীতজনিত পুরাতন কাপড়ের যে ব্যবসা, সেটা শুরু হয়েছে। দোকানদাররা দোকান পাট খোলা শুরু করেছেন এবং কিছু কিছু ক্রেতাও আসছেন শীতের কাপড় কিনতে। যারা নিম্ন আয়ের মানুষ, তারা কম পয়সায় কেনার জন্য এইসব দোকান করতে আসছেন। তো একেবারেই ডিসেম্বরের শুরুতে তীব্র শীত জেকে না বসলেও শীত আছে। আর গতকাল রাতে আমি দেখেছি যে ঘন কুয়াশা ছিল, এখনো পর্যন্ত কুয়াশা। গতকাল সারাদিন
দেশের অনেক জেলার মতো চুয়াডাঙ্গাতেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সূর্যের দেখা যায়নি। চুয়াডাঙ্গার অবস্থা আজকে এখনো পর্যন্ত সূর্যের দেখা যায়নি, কুয়াশা আছে, এখনো পর্যন্ত কুয়াশা আছে। কিছুক্ষণ আগেও আমি দেখেছি হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এই সড়কে। আমি দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ যে হাইওয়ে রোড, সেই রোডে মাথাভাঙা নদীর ব্রিজের উপরে এই সড়ক দিয়ে আমি দেখেছি হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এখনো পর্যন্ত এই অবস্থা, তো কুয়াশা আছে কিন্তু। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতের ঝিলের ৪র্থ দিনের আয়োজন ছিল জাতীয় কবি নজরুলকে নিয়ে। তার গান গেয়ে শুনিয়েছেন দেশের বিশিষ্ট শিল্পীরা। এ সময় আলোচনায় অংশ নিয়ে নজরুলের প্রেরণায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণমন্ত্রী। হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এখানে চলছে লাল সবুজের উৎসব। শনিবার সন্ধ্যার এই আয়োজনে প্রেম ও দ্রোহের কবি নজরুলের গানে মুগ্ধ দর্শক শ্রোতা। বিশেষ করে মনোযোগ কেড়েছেন ফাতেমাতুজ জোহরা, সুজিত মুস্তাফার মতো শিল্পীরা। এর আগে আলোচনায় অংশ নিয়ে নজরুলের প্রেরণায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে একটি জাতিকে যিনি জাগিয়ে তোলেন তিনি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই স্বাধীন সার্বভৌম বঙ্গবন্ধুর বাংলাদেশে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেলে পরিণত করার জন্য সবাই বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। লাল সবুজের এই উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। আর রোববারের আয়োজনের মূল ভাগে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্রেনে সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া, এমন দাবি যুক্তরাষ্ট্রের। বাইডেন প্রশাসন বলছে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মস্কো। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এদিকে উত্তেজনা নিরসনে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল ক্রিমিয়া দখল করে রাশিয়া। এর এক মাস পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এই লড়াইয়ে নিহত হয় ১৪,০০০-এর বেশি মানুষ। এক পর্যায়ে বেলারুশের রাজধানী মিন্সকে দুই পক্ষের মধ্যে এক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। সম্প্রতি ইউক্রেনে ন্যাটো বাহিনীর সামরিক অবকাঠামো তৈরি নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে উদ্বেগজনক বলে মনে করছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। ইউক্রেন কর্তৃপক্ষ সতর্ক করেছে আগামী মাসে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সম্মুখ সারিতে থাকা ইউক্রেনের সেনারা বলছেন রাশিয়ার আক্রমণ ঠেকাতে প্রস্তুত তারা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। রাশিয়ার সেনারা আমাদের আক্রমণ করলেও আমরা পাল্টা লড়াই করতে প্রস্তুত। দীর্ঘদিন ধরে এটির জন্যই আমরা অপেক্ষা করছি। আমি এই সামরিক দলের একজন তত্ত্বাবধায়ক। আমি আমার সৈন্যদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়েছি। তারা প্রথমবার সম্মুখ সারিতে এসেছে। সীমান্ত অঞ্চলে রাশিয়া প্রায় ৯৫,০০০ সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। তবে স্যাটেলাইট ইমেজের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেন সীমান্তে ১,৭৫,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মস্কো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসন রুখতে গঠনমূলক পদক্ষেপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাইডেনের একটি ভিডিও টেলিকনফারেন্সের কথা রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু থেকে অগ্নুৎপাতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৪১ জন। এ নিয়ে এক মাসে দ্বিতীয়বারের মতো অগ্নুৎপাতের ঘটনা ঘটল ইন্দোনেশিয়াতে। প্রাণ বাঁচাতে ভয়ে এলাকা ছাড়ছে স্থানীয় বাসিন্দারা। আগ্নেয়গিরির ঘন ছাই ও ধ্বংসাবশেষে দুটি শহর ঢেকে গেছে। স্থানীয় সময় বেলা ২:৩০টায় অগ্নুৎপাত শুরু হয়। একটি ভবনে ১০ জন মানুষ আটকা পড়ায় হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে ধোঁয়া, আগ্নেয়গিরি, নুড়ি পাথর ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আগ্নেয়গিরির ছাই আকাশে 50,000 ফুট ওপরে ওঠায় বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ইন্দোনেশিয়ার 130টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে মাউন্ট সেমেরু অন্যতম। বৈরী আবহাওয়ার বাধায় ঢাকা টেস্ট, ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রথম 3 দিনই বৃষ্টির কবলে পড়তে পারে ম্যাচ। শুরুর দিন খেলা হয় মাত্র 57 ওভার। এরই মধ্যে বাবর আজমের 50-তে শক্ত অবস্থানে পাকিস্তান। তাইজুল 2 উইকেট নিলেও সাকিব, মিরাজরা ছিলেন নির্বিষ। প্রথম সেশনে দাপট দেখালেও দ্বিতীয় সেশনে হতাশ করেছে টাইগাররা। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ 161 রান। মিরপুরের মেঘাচ্ছন্ন সকালে ইঙ্গিত পেসারদের দাপটের। হোম অফ ক্রিকেটের টস ভাগ্য সঙ্গ দেয়নি মুমিনুলের। সাথে এবাদত খালেদ জুটির নিরুত্তাপ বোলিং বাড়িয়েছে অস্বস্তি। সাকিব, তাইজুলকে দিয়ে আবিদ আব্দুল্লাহর প্রতিরোধ ভাঙার চেষ্টা টাইগারদের। অবশেষে আসে প্রথম সাফল্য। সাগরিকায় রঙিন তাইজুল, মিরপুরেও সপ্রতিভ। বাহাতি অর্থোডক্সের আরমারে বোকা বনে যান আব্দুল্লাহ শফিক। উইকেট পেয়ে আরও ক্ষুধার্ত তাইজুল। সাথে সাকিবের স্লো চাপ বাড়িয়েছে অতিথিদের। আজহার আলীকে শূন্যতে থামাতে পারতেন তাইজুল, যদিও রিভিউ নিয়েও ফল পক্ষে আসেনি টাইগারদের। সাকিব, তাইজুলের স্পিনে এলোমেলো পাকিস্তান। সঙ্গী হারিয়ে আবিদও নড়বড়ে। শেষ পর্যন্ত ধরা পড়েন তাইজুলের ফাঁদে। 2 ওপেনারের বিদায়ে বিপাকে ম্যান ইন গ্রিনরা। তাইজুল, মিরাজরা পরীক্ষা নিলেও প্রতিরোধ ভাঙতে পারেননি আজহারের। বাবর টাইগারদের ম্যাচে ফেরার সুযোগ দিলেও সফল হয়নি খালেদের প্রাণান্ত চেষ্টা। সময়ের পরিক্রমায় দৃঢ় হয়েছে বাবর আজহারের দেয়াল। পুরো সিরিজে বিবর্ণ বাবর হাফ সেঞ্চুরিতে কাটিয়েছেন আক্ষেপ। সঙ্গী আজহারকে নিয়ে মিরপুরের দুপুরে করেছেন শাসন। হতাশার সেশন টাইগারদের। আলোক স্বল্পতার অবনতিতে 57 ওভারে শেষ হয় প্রথম দিনের খেলা। ক্ষতি পুষিয়ে নিতে বাকি 4 দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আগে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা টেস্টের প্রথম দিনে হতাশ করেছে টাইগার বোলাররা। পেসারদের পর স্পিনাররাও দাপট দেখাতে পারেনি। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে বোলারদের কাছ থেকে আরও ভালো কিছু চান মেহেদী মিরাজ। দ্রুতই উইকেট নিয়ে পাকিস্তানকে অল আউট করার পর সাদমান জয়দের ভালো খেলার তাগিদ মিরাজের। 10 উইকেট নিতে হবে এবং 10 উইকেট নেওয়ার পর এবং যত রান হয় তারপর আমরা ব্যাটসম্যানরা হয়তো আমরা একটা ভালো একটা প্ল্যানিং করব যে কিভাবে কি করলে ভালো হয়। টেস্ট ক্রিকেটে কিন্তু আপনি একই রকম বল করতে হয়, বিভিন্ন রকম ট্রাই করলে হয় কি রান হয়ে যায়, প্রেসার ক্রিয়েট হয় না। কিন্তু টেস্ট ক্রিকেটটা এমন একটা খেলা, ধৈর্যের খেলা, এবং এখানে আপনি একই জায়গায় বল করতেই থাকতে হবে এবং একই জায়গায় বল করতে 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 ব্যাটসম্যান একটা ভুল করবে, তখনই উইকেটটা পড়বে। ক্রিকেটারদের সাথে দূরত্ব, সিনিয়রদের সম্মান না দেখানো, একাদশ সাজানো, একক আধিপত্য, এমন নানা অভিযোগে অভিযুক্ত টাইগার হেড কোচ রাসেল ডোমেঙ্গো। প্রোটিয়া কোচকে ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নয়, অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। নির্বাচক প্যানেলেও আসতে পারে পরিবর্তন, ইঙ্গিত বোর্ড সভাপতির। বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সমালোচনা চলছে ডমিঙ্গোকে নিয়ে। এলোমেলো দল গঠন, ডানহাতি বামহাতি কম্বিনেশনে সনাতন পদ্ধতিতে ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবহার না করা, সিনিয়রদের সাথে দূরত্ব তৈরি করা, এমন নানা অভিযোগে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। সেই কাতারে আছেন প্রধান নির্বাচকও। দল গঠনে প্রতিবারই চমকের পর চমক দিয়ে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। সবকিছু জবাব দিতেই যেন দীর্ঘদিন পর সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি। সমস্যা সমাধানের জন্য অপেক্ষা বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টের। কোচের সাথে দূরত্ব, মনোমালিন্য, যা যা আপনারা বলছেন, আপনারা যেরকম জানেন আমিও এরকম শুনি, কিন্তু আসল জায়গা থেকে শুনতে হবে। তো শোনা তো সবই যাচ্ছে, আরও অনেক কিছু শুনি, কিন্তু আসলে এটা আপনি যদি আসল জায়গা থেকে না বের করতে পারেন, রুটে না যেতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। গেল 10 বছরে এমন বাংলাদেশকে দেখেননি বিসিবি সভাপতি। এর পেছনের রহস্য উন্মোচনে নিজেই কথা বলতে চান ক্রিকেটারদের সাথে। আমার একটু 1-to-1 কথা বলা দরকার কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে এবং কিছু জুনিয়র প্লেয়ারদের সাথে। তো এইবার যারা নাকি যাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে, বেশ কিছু টি-20 প্লেয়ার কিন্তু রেখে যাচ্ছে, ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ। সো ওনাদের রিপোর্টটা যেদিন দিবে তার পরপরই আমি পার্সোনালি বসতে চাই ওদের সাথে।
টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলেও জয়ের সম্ভাবনা ছিল 2 ম্যাচে। তরুণ দলের এমন লড়াকু মানসিকতা বিসিবির সভাপতিকে আশাবাদী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু সমালোচনা নয়, ক্রিকেটারদের পাশে থাকতে বলছেন বিসিবি সভাপতি। আচ্ছা, এই যে বাবর আজম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, পাকিস্তানের তো সেরা, এই যে আমাদের টি-20 সিরিজটা খেললো, ফার্স্ট টেস্ট খেললো, কোনো রান করেছে? তাই বলে কি ওর বিরুদ্ধে এরকম লেখা হয়? তো কেন আমাদের প্লেয়ারগুলোর বেলায় এরকম করা হয়? মানে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারী দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হলেও করোনার নতুন ধরন অমিক্রন বাধা হয়ে দাঁড়িয়েছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরের জন্য 18 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে রাখা হয়েছে সাকিবকে। যদিও দল 1.5 ঘণ্টা খানেকের মধ্যে বিসিবির কাছে ছুটি চেয়েছেন টাইগার অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসানও পরিষ্কার করেছেন নিউজিল্যান্ডে যাচ্ছেন না সাকিব। 2-1 দিনের মধ্যেই দলের সেরা তারকার না থাকার বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব। বিশ্বকাপের পর থেকেই চলছে এমন গুঞ্জন। চোট অস্বস্তি কাটিয়ে ঢাকা টেস্টে ফিরেছেন টাইগার পোস্টার বয়। তার উপস্থিতিতে বেড়েছে সতীর্থদের মনোবল, আত্মবিশ্বাস। পাকিস্তান সিরিজের পরই নিউজিল্যান্ড সফর। এই সফরে যেতে অনিচ্ছুক সাকিব। অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবিকে। বোর্ড সভাপতিও তার সত্যতা প্রকাশ করেছেন। অফিসিয়ালি সে কিছু বলেনি, আনঅফিসিয়ালি সে খবর দিয়েছে। আমি বলেছি যে না, ওকে অফিসিয়ালি জানাতে। অফিসিয়ালি জানাক, তারপরে সিদ্ধান্ত হবে। দেখি কি কারণ তো একটা দিবে, একটা কারণ তো দিতে হবে। সাকিবের কাছ থেকে ছুটির চিঠি পাওয়ার আগেই দল দিয়েছে বিসিবি। 18 সদস্যের স্কোয়াডে আছেন টাইগার অলরাউন্ডার। চোটের কারণে রাখা হয়নি তামিমকে। আছেন তাসকিন। ওপেনিংয়ে অপশন বাড়াতে জায়গা পেয়েছেন নাইম শেখ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে এখনও জয় অধরা টাইগারদের। নিউজিল্যান্ডের ডাউন আন্ডার কন্ডিশনে বাড়বে চ্যালেঞ্জ। সাথে এবাদত, খালেদ রাহিদের নিয়ে আনকরা পেস ইউনিট কতটা কার্যকরী হবে সেটাই বড় প্রশ্ন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ 1-এ টেবিল টপার পিএসজিকে রুখে দিয়েছে লেন্স। ড্র করেছে 1-1 গোলে। ঘরের মাঠে শুরু থেকে প্রাণবন্ত ফুটবল খেলে লেন্স। যদিও মেসির শট গোলবারে বাধা না পেলে 19 মিনিটেই এগিয়ে যেতে পারত পিএসজি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে লেন্সকে লিড এনে দেন ফোফানা। পিএসজি হার এড়ায় বদলি নেওয়া এমবাপে এবং উইনালডামের নৈপুণ্য। এমবাপে ক্রস থেকে হেডারে গোল করেন ডাচ মিডফিল্ডার। এদিকে লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ 2-0 গোলে হারিয়েছে সোসিয়েদাদকে। ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি সোসিয়েদাদ। লস ব্লাঙ্কোদের 8 শটের বিপরীতে অন টার্গেটে তাদের একটিও শট নেই। রিয়াল মাদ্রিদের পক্ষে 2টি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং লুকা জোভিচ। টানা দ্বিতীয় জয় স্বাধীনতা কাপের শেষ 8 নিশ্চিত করল বসুন্ধরা কিংস। বাংলাদেশ পুলিশকে হারিয়েছে 1-0 গোলে। আরেক ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর সাথে 1-1 গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্ট শুরুর আগে ডি গ্রুপকে ভাবা হচ্ছিল গ্রুপ অফ ডেথ। জায়ান্ট বসুন্ধরা কিংসের অবশ্য শেষ 8 নিশ্চিত করতে বেগ পেতে হয়নি। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কমলাপুর স্টেডিয়ামে যদিও এদিন গোল বন্যা হয়নি। আগের দিন নৌবাহিনীকে 6-0 গোলে উড়িয়ে দেয়া কিংস এদিন পেয়েছে মাত্র একটি গোল। 15 মিনিটে নিজ বক্সে ফার্নান্দেজকে ফাউল করে বিপদ ডেকে আনে পুলিশ। স্পট কিক থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবিনিও। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী শক্ত পরীক্ষা নিয়েছে নৌবাহিনী। 14 মিনিটে সার্ভিসেস দলটিকে এগিয়ে দেন জাতীয় দলের ফরওয়ার্ড জুয়েল রানা। প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় তা হয়নি। দ্বিতীয়ার্ধেও চিত্র না বদলালে হারের শঙ্কায় পড়ে চট্টলার দলটি। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র 1 মিনিট আগে স্বস্তি দেন নাইজেরিয়ান মিডফিল্ডার কেহিন্দে ইসা। 2 ম্যাচে 2 ড্রয়ে কোয়ার্টারের পথ কঠিন হয়েছে চট্টগ্রাম আবাহনীর। শেষ ম্যাচে কিংসের বিপক্ষে হারলেই বাদ পড়তে হবে প্রথম রাউন্ড থেকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4000 মাইল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে পৌঁছেছে বিরল প্রজাতির এক সামুদ্রিক কচ্ছপ। দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার কারণে পড়েছে মৃত্যু ঝুঁকিতে। এই অবস্থায় দেখভালের দায়িত্ব নিয়েছে অ্যাংলেস সি জু। সুস্থ হলে একে মেক্সিকোর আবাসস্থলে পাঠাতে চায় তারা। বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ কেমস রাইডলি, পরিচিত আটলান্টিক রাইড সি টার্টেল নামেও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ফেডারেশন বলছে এটি বিশ্বের সবচেয়ে ছোট সামুদ্রিক কচ্ছপ।
সাধারণত মেক্সিকো উপসাগরে তাদের বাসা বাঁধতে দেখা যায়, তবে সম্প্রতি যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে এর দেখা পেয়েছেন অ্যাশলে জেমস নামের এক ব্যক্তি। মেক্সিকো উপসাগর থেকে ব্রিটেনের পশ্চিম উপকূলে 4000 মাইল পাড়ি দিয়ে এসেছে এই কেমস রাইডলি। প্রচণ্ড ঠান্ডায় নাজুক কচ্ছপটির দেখাশোনা করছে সামুদ্রিক প্রাণীদের জন্য বিশেষ চিড়িয়াখানা। তারা তার নাম রেখেছে টালি। আটলান্টিক মহাসাগরে কচ্ছপটি অনেক পথ পাড়ি দিয়েছে, যা তার প্রজনন স্থল থেকে অনেক দূরে। এই কচ্ছপ ঠান্ডায় কাবু হয়ে যায়, আত্মরক্ষার লড়াই তাকে ওয়েলসের সমুদ্রে নিয়ে এসেছে। কচ্ছপটিকে সারিয়ে আবাসস্থলে ফেরানোই এখন হব্রুর মূল লক্ষ্য, তবে এতে লাগবে দীর্ঘদিন। কচ্ছপটি মৃত্যু ঝুঁকিতে আছে। আমাদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের। আশা করছি তাকে তার আবাসস্থলে ফেরাতে পারবো। এই কচ্ছপের গড়ায়ু জানা না গেলেও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা এরা অন্তত 30 বছর বাঁচে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।